সকলকে স্বাগত। প্রথম ক্লাসে আমরা অলংকার শাস্ত্রের প্রশস্তি নিয়ে এবং অলংকার শাস্ত্রের যে পর্যায়বাচী শব্দ কি কি আছে, সৌন্দর্য শাস্ত্র, কাব্যশাস্ত্র, সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তাছাড়াও আমরা দেখেছিলাম প্রসঙ্গক্রমে কবি ও কাব্য শব্দের ব্যুৎপত্তি, অর্থাৎ এখানে কি ধাতু কি প্রত্যয় আছে, এবং সেখানে অলংকার শব্দের ব্যুৎপত্তি আমরা দেখেছিলাম যে অলংকার শব্দটিকে কিভাবে দুভাবে ব্যুৎপন্ন করা হয়েছে, ব্যুৎপত্তি কিভাবে দেখানো হয়েছে। সেখানে আমরা একটা পক্ষ দেখেছিলাম যে ভাবে ঘয় প্রত্যয় করা হয়েছে, অর্থাৎ ভাব বাচ্যে ঘয় প্রত্যয় করা হয়েছে। আর একটা দেখেছিলাম করণ বাচ্যে অথবা করণে ঘয়, বাচ্য শব্দের অর্থ অর্থাৎ করণ অর্থে ঘয় হয়। তাহলে আমরা সেইভাবে অলংকার শব্দেরও ব্যুৎপত্তি দেখেছিলাম। তখনই আমরা দেখেছিলাম যে অলংকার শাস্ত্রের যে প্রধান প্রধান আলংকারিক তাদের পরিচয় এবং তাদের লিখিত যে গ্রন্থ সেইগুলো আমরা দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের অলংকার শাস্ত্র রাশি, তাদেরকে ছটা সম্প্রদায় বা ছটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই ছটা শ্রেণী নিয়েও আমরা সামান্য রূপে দেখেছিলাম এবং তারপরে একটা একটা শ্রেণী নিয়ে বা একটা একটা সম্প্রদায় নিয়ে আমরা চর্চা করব, এই কথা আমরা বলেছিলাম। তার আগে আমরা আগের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছিলাম তার উত্তর কি হবে আমরা একটু দেখে নেব। আমাদের আগের ক্লাসের প্রথম প্রশ্ন ছিল অলঙ্কারঃ কতমম অঙ্গম, সেখানে উত্তর হবে সপ্তম অঙ্গম। কারণ আমরা জানি যে রাজশেখর বলেছিলেন যে ছটা অঙ্গ বেদের আগের থেকে যে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, সেখানে অলংকার শাস্ত্র হলো সপ্তম অঙ্গ। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল শাস্ত্রবোধকে অলঙ্কার শব্দে কস্মিন অর্থে ঘাই বিহিত। সেখানে আমরা জানি দুটো অর্থেই ঘয় প্রত্যয় হয়, একটা করণে আর একটা ভাব বাচ্যে। সেখানে করণ বাচ্যে যে ঘয় প্রত্যয় হয় সেই অলংকার উপমা, যমক, রূপক প্রভৃতিকে বোঝায়। কিন্তু এখানে আমি বলেছি যে শাস্ত্রবোধক অর্থাৎ অলংকার শাস্ত্র বোঝায় সেই রকম অলংকার শব্দে কোন অর্থে ঘয় প্রত্যয় আছে। সেখানে তো অলঙ্কৃতির অলংকার অর্থাৎ ভাব বাচ্যে ঘয় প্রত্যয়, তাই সেখানে ভাবে, এটাই উত্তর হবে। আর কর্তৃবাচ্যের কর্মবাচ্যের কথা তো বলাই হয়নি, তাই এই দুটোর কোনো প্রশ্ন নেই, কনফিউশন এইখানে। সেখানে উপমা, যমক, রূপক এগুলো করণ বাচ্চে, কিন্তু এখানে শাস্ত্রবোধক যেহেতু বলা হয়েছে তাই ভাব বাচ্চে, তাই 2-এর ডি। তারপরে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল ধ্বনি সম্প্রদায় আসছে প্রবক্তা কহ, সেটা আমরা প্রসিদ্ধ এই প্রশ্ন, তার উত্তর আমরা সকলেই জানি আনন্দবর্ধন, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। তাহলে আমরা এই ছটা সম্প্রদায়ের কথা বলেছিলাম। আজকে আমরা রস সম্প্রদায় নিয়ে চর্চা করব। আমরা জানি এই যে রস সম্প্রদায়, তার পথিকৃৎ হলেন ভরতমুনি। তার জন্য ওনার নামেই এই সম্প্রদায়ের নামকরণ করা হয় যে ভরতমুনি রস সম্প্রদায়। রস সম্প্রদায় বলতে কি, কাব্যে যারা রসের সর্বাতিশয় প্রাধান্য স্বীকার করে, অর্থাৎ এক কথায় কাব্যের প্রাণ রূপে রসকে যারা স্বীকার করে তাদেরকেই রস সম্প্রদায় বলা হয়। আমরা জানি সমস্ত যে আমাদের তত্ত্ব আছে তার উৎস আমরা বেদে পাই। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে রস শব্দের প্রয়োগ কি বেদে আছে? তখন বলা হচ্ছে হ্যাঁ, রস শব্দেরও প্রয়োগ আমরা বেদে পাই, কিন্তু আমরা কাব্যে যে অর্থে রস পাই সেই অর্থে নয়, একটু অন্য অর্থে। যেমন সোমরস, এই অর্থে জানি আমরা যজ্ঞে আহুতি দেওয়ার জন্য সোমরসের ব্যবহার করা হতো। সেই সোমরসের অর্থে রস শব্দের প্রয়োগ আছে ঋগ্বেদে, বলে যে দধানহ কলসে রসম। এই যে রস শব্দের প্রয়োগ আছে সেটা সোমরস এই অর্থে, কাব্যের রস নয়। অথবা আনন্দার্থেও রস শব্দের প্রয়োগ আছে, যেমন রসো বৈ সাহা রসম হিয়েবায়ম লব্ধ্বানন্দী ভবতি। আমরা জানি এটা তৈত্তিরীয় উপনিষদে আছে। তৈত্তিরীয় উপনিষদে আমাদের যে শিক্ষাবল্লী আছে এবং তারপরে আমাদের যে তিনটে বল্লী, তার মধ্যে সেই তিনটে বল্লী বিশিষ্ট যে তৈত্তিরীয় উপনিষদ, সেই তৈত্তিরীয় উপনিষদে পাওয়া যায় রসো বৈ সাহা। সাহা বলতে এখানে পরমাত্মার কথা, রস বলতে এখানে আনন্দের কথা বলা হচ্ছে, কাব্যের রসের কথা বলা হচ্ছে। তাহলে আনন্দ অর্থে আমরা কার প্রয়োগ পাই? রসের প্রয়োগ পাই। তাহলে কাব্যের যে রস, সেই রস, তার প্রয়োগ বা তার যে স্বরূপ, কাব্যে যে রসটা আমার দেখা যায়, যদিও কাব্যের রস আনন্দ স্বরূপ, ওর জন্য একেও বলা হয় ব্রহ্মানন্দ সহোদর।
তবু আমি পারিভাষিক যে রস বলছি তার স্বরূপ সর্বপ্রথম নিরূপণ কে করেছিলেন? না ভরতমুনি। আমি একটু আগেই বলছিলাম যে ভরতমুনি হলেন এই রস সম্প্রদায়ের প্রবক্তা, অর্থাৎ কাব্যের প্রাণ যে রস, এই কথা কে বলেছিলেন? ভরতমুনি বলেছিলেন। ওর জন্য বলা হচ্ছে দেখো, ভরতমুনিহি প্রবক্তা। এই রস সম্প্রদায়ের প্রবক্তা বা যাকে পথিকৃৎ বলি আমরা, তিনি কে? ভরতমুনি। একটি অলংকার শাস্ত্রের একটি বিলক্ষণ গ্রন্থ পাওয়া যায়। আমি বিলক্ষণ এই অর্থেই বলছি, আমরা যদি দেখি মানে একদম কাব্যাদর্শ থেকে শুরু করে অথবা আনন্দবর্ধনকে, অথবা আমরা যদি মম্মটাচার্যের কাব্যপ্রকাশ, বিশ্বনাথের যে আমাদের সাহিত্য দর্পণ, এবং আমাদের যে জগন্নাথের রসগঙ্গাধর, এই যে আমাদের বিভিন্ন অলংকার গ্রন্থ, এই গ্রন্থগুলো থেকে একটু আলাদা ঘরানার গ্রন্থ হচ্ছে কাব্যমীমাংসা। এখানে যেমন গুণ, অলংকার, রীতি প্রভৃতি নিয়ে চর্চা হয়েছে, কিন্তু অলংকার শাস্ত্রের একটা অন্য দৃষ্টি দেখিয়েছেন রাজশেখর, এবং সেটা দেখেছেন তার যে লেখা কাব্যমীমাংসা গ্রন্থে। সেইখানে রাজশেখর বলেছেন, সর্বপ্রথম ব্রহ্মণা নন্দিকেশ্বর রসোপদেশ প্রদত্ত। এই যে রসের উপদেশ, যে কাব্যে যে প্রযুক্ত বা কাব্যে দৃষ্ট যে রস, তার সর্বপ্রথম উপদেশ স্বয়ং ব্রহ্মা করেছিলেন। কাকে করেছিলেন? নন্দিকেশ্বরকে করেছিলেন। কিন্তু এখানে আমাদের যেটা জানতে হবে, রাজশেখরের মতে নন্দিকেশ্বরকে প্রথম রসের উপদেশ করেছে, রসতত্ত্বকে বলেছিল কে? বলেছিল না, ব্রহ্মা বলেছিল। আর আমাদের যে সাম্প্রদায়িক সিদ্ধান্ত বা প্রস্থানগত প্রাস্থানিক সিদ্ধান্ত, না সেখানে বলা হয় রসস্বরূপের প্রথম যে প্রতিপাদন করেছিলেন ভরতমুনি, এবং তার জন্য ওনার নাম অনুসারেই ওনার নাম অনুসারেই রস সম্প্রদায়ের নাম হয়েছে ভরতমুনি রস সম্প্রদায়। তারপরে আমরা আসছি তাহলে রস সম্প্রদায় যে রসের যে প্রাধান্য, সেই রসটা আদতে কি, তার জন্য ভরতমুনি একটি সূত্র লিখেছিলেন, যেটা লোকে রসসূত্র নামে প্রসিদ্ধ। এটা লোকে রসসূত্র নামে প্রসিদ্ধ। সেই সূত্রটি কি? বলা হচ্ছে, বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। বিভাব, অনুভাব এবং ব্যভিচারী, এই তিনটের সংযোগে রসের নিষ্পত্তি হয়। এটা কে বলেছেন? ভরতমুনি বলেছেন। এই ভরতমুনির যে রসসূত্র, সেই রসসূত্রকে নানান আলংকারিক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে আমরা প্রধান চারজন আলংকারিকের নাম বিশেষভাবে পাই, কারণ তাদের যে চারজনের যে ব্যাখ্যা শৈলী, তাদের মধ্যে একটু আলাদা আছে, পরস্পর থেকে আলাদা। যদিও সবগুলি মতই একের থেকে অপরের স্বতন্ত্র, কিন্তু এই চারটি মতই আলংকারিক সম্প্রদায়ে প্রসিদ্ধি পাওয়ার কারণ এদের মতটি আলংকারিকদের মনে একটি রেখাপাত করেছেন। তাদের মধ্যে প্রথম যে আলংকারিক, তার নাম হচ্ছে ভট্টলোল্লট। আমরা জানি এই ভট্টলোল্লট, শ্রীশঙ্কুক, ভট্টনায়ক এবং অভিনবগুপ্ত, এই চারজন প্রধান রসসূত্রের ব্যাখ্যাকার, যাদের মতগুলি পরবর্তী গ্রন্থে বিশদে চর্চিত হয়েছে। আমরা এই রসের স্বরূপ আমাদের কাব্যপ্রকাশের যখন চতুর্থ উল্লাস নিয়ে আমরা চর্চা করব, সেখানে বিশদে পাবো, কিন্তু এখানে আমাদের যতটুকু তত্ত্ব আমাদের প্রয়োজন, ততটুকু তত্ত্ব আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। তাহলে প্রথম আমরা আলংকারিক কাকে পাচ্ছি যিনি রসসূত্রে ব্যাখ্যা করছেন? না, প্রথম নাম আমরা পেয়েছি এখানে ভট্টলোল্লট। তিনি মীমাংসক। তার মানে এক কথায় আমরা বুঝতে পারছি যে এই যে রসসূত্রে যে ব্যাখ্যা করা হয়েছে, এখানে একটা মীমাংসা মতের, একটা মীমাংসা দর্শনের যে সিদ্ধান্ত, তার একটা প্রভাব এখানে থাকবে। তা তিনি ছিলেন মীমাংসক। ওনার মতে রসহ উৎপাদ্যতে, এই যে উৎপাদ্যতে, এই যেটা আমি করলাম, এটা কেন করলাম? এখানে যে রসসূত্রের ব্যাখ্যা করা হয়েছে, এখানে মতভেদের মূল যে কারণ, সেটা যে দুটি শব্দ নিয়ে। একটি হচ্ছে সংযোগ শব্দকে নিয়ে, আরেকটি হলো নিষ্পত্তি শব্দটিকে নিয়ে। এই দুটি শব্দের অর্থ ভিন্ন ভিন্ন করে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেখানো হয়েছে। এই যে সংযোগ শব্দটি আছে, যার অর্থ আলংকারিকরা সকলেই ধরেছেন সম্বন্ধ, কিন্তু সম্বন্ধ কথাটি একটি জেনারেল কথা। সেখানে কি ধরনের সম্বন্ধ, সেই নিয়েই যত বাদানুবাদ। তাহলে এই যে ভট্টলোল্লট ব্যাখ্যা করেছেন, তিনি সংযোগ শব্দের অর্থ সম্বন্ধ ধরেছেন, যে তার মতে সম্বন্ধ হচ্ছে এখানে কার্যকারণ সম্বন্ধ। আর রস নিষ্পত্তি, নিষ্পত্তি শব্দের অর্থ তিনি করেছেন উৎপত্তি। তাই তার মতে বিভাব, অনুভাব, ব্যভিচারীর
মধ্যে এবং রসের মধ্যে কি আছে, কার্যকারণ সম্বন্ধ আছে। মানে বিভাব অনুভাব ব্যভিচারী হলো কারণ, আর তার কার্য হলো রস। তার মানে বিভাব অনুভাব ব্যভিচারী থাকলে রসের উৎপত্তি হয়। নিষ্পত্তি হয় মানে কি বললাম, উৎপত্তি হয়। তাই এনার যে মতবাদ সেটা উৎপত্তিবাদ নামে পরিচিত। তাই এই মতে রসহ উৎপত্তি, অর্থাৎ রসের উৎপত্তি হয়। দ্বিতীয় যে মত সেটা হলো শ্রীশঙ্কুকে। তিনি কি ছিলেন, নৈয়ায়িক ছিলেন। তাহলে নৈয়ায়িক মানে এখানে ন্যায় দর্শনের প্রভাব থাকবে। ন্যায় দর্শন আমরা জানি সব থেকে ওনারা যে প্রমাণকে প্রাধান্য দিয়ে থাকেন সেটা যে অনুমান প্রমাণ। এখানেও শ্রীশঙ্কুকে ওর জন্য মতের যে ধারা তাকে বলা হয়, সে মতবাদকে বলা হয় অনুমিতিবাদ। তাহলে এখানে কি ব্যাপার, এখানে ব্যাপার হচ্ছে সংযোগ মানে এখানেও সম্বন্ধ। সম্বন্ধটা কি, সম্বন্ধে অনুমাপ্য অনুমাপক, অনুমাপ্য অনুমাপক। তার মানে বিভাব অনুভাব এবং ব্যভিচারীর দ্বারা রস অনুমিত হয়। তাহলে অনুমাপককে কার দ্বারা মানে হেতুকে, না বিভাব অনুভাব ব্যভিচারী। তাহলে বিভাব অনুভাব ব্যভিচারী হলো অনুমাপক, তার ফলে অনুমিত কে হয় বা অনুমাপ্য কে হয়, না রস। আর এখানে নিষ্পত্তি শব্দের অর্থ অনুমিতি। ওর জন্য বলা হয় ওনার মতে রসহ অনুমীয়তে। রসের উৎপত্তি হয় না, রসের অনুমান করা হয়। উৎপত্তি হওয়া মানে কি, উৎপত্তি হওয়া মানে সৃষ্টি হওয়া, আর অনুমান হওয়া মানে যেটা আগে থেকে ছিল তার অনুমান মাত্র করা হয়। তাহলে দুটো মতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এক নম্বর হলো ভট্টলোল্লট। তাহলে প্রথম প্রশ্ন হতে পারে ভট্টলোল্লট তিনি কোন দর্শনের অন্তর্গত ছিলেন বা কোন দর্শন তিনি মানতেন, মীমাংসা। দু নম্বর প্রশ্ন হতে পারে ওনার মতবাদ কি নামে পরিচিত, উৎপত্তিবাদ নামে পরিচিত। তিন নম্বর প্রশ্ন হতে পারে রসহ উৎপাদ্যতে ইতি কে কস্য মতম, এটা কার, ভট্টলোল্লটের, শ্রীশঙ্কুকের, ভট্টনায়কের, অভিনবগুপ্তের। তাহলে সেখানে বলতে হবে রস উৎপাদ্যতে ভট্টলোল্লটস্য মতম। এখানে আরেকটা হতে পারে সংযোগ শব্দের অর্থ কি, সম্বন্ধ। তাহলে এখানে ভট্টলোল্লটের মতে কি সম্বন্ধ, কার্যকারণ সম্বন্ধ। নিষ্পত্তি শব্দের কি অর্থ, উৎপত্তি অর্থ। ভট্টলোল্লট চলে গেল। শ্রীশঙ্কু তিনি কোন দর্শনকে মানতেন, ন্যায় দর্শনকে মানতেন। ওনার মতবাদ কি, অনুমিতিবাদ। রসহ অনুমীয়তে, এটা কার মত, শ্রীশঙ্কুকের মত। নিষ্পত্তি শব্দের এখানে কি অর্থ, অনুমিতি অর্থ। সংযোগ শব্দের কি অর্থ, অনুমাপ্য অনুমাপক। তারপরে কি আসছে, ভট্টনায়ক আসছেন, তিনি সাংখ্যবাদী। তার মানে তিনি সাংখ্যাচার্য ছিলেন, সাংখ্য দর্শনের আচার্য কে ছিলেন, ভট্টনায়ক। তাহলে এই মতের উপরে সাংখ্য দর্শনের প্রভাব অবশ্যই থাকবে। তাহলে এই দর্শনের যে মতবাদ তাকে বলা হয় ভুক্তিবাদ। কেন ভুক্তিবাদ নাম করা হলো, তার কারণ এখানে যে বলা হচ্ছে দেখো, রসহ ভুজ্যতে, কি বলা হচ্ছে, রসহ ভুজ্যতে, তার মানে রসের কি করা হয়, ভোগ করা হয়। তাহলে এখানে বলে যে রসহ উৎপদ্যতে অনুমীয়তে ভুজ্যতে, তার জন্য এই মতবাদের নাম হলো বা এই ব্যাখ্যার নামকে বলা হয়, ব্যাখ্যাকে নাম দেওয়া হয়েছে ভুক্তিবাদ। তাহলে ওনার মতে রসের ভোজন করা হয়, ঠিক আছে, মানে রসের আস্বাদন করা হয়। তাহলে এখানে সংযোগ সম্বন্ধের অর্থ সম্বন্ধ, এবং সেটা যে ভোজ্য ভোজক ভাব সম্বন্ধ। এখানে কি ছিল, কার্যকারণ ভট্টলোল্লটের মতে, শ্রীশঙ্কুকের মতে অনুমাপ্য অনুমাপক, আর ভট্টনায়কের মতে ভোজ্য ভোজক সম্বন্ধ। আর এখানে নিষ্পত্তি শব্দের অর্থ ভোজ্যতে, এটা কার মত, ভট্টনায়কের মত। চতুর্থ মত আমরা যেটা পাই এবং যেটা পরবর্তীকালে প্রামাণিক রূপে স্বীকার করা হয়েছে সেটা হলো অভিনব গুপ্তাচার্যের মত। অভিনবগুপ্ত কে ছিলেন, বেদান্তি ছিলেন। শৈব দর্শনের যে আমাদের প্রত্যভিজ্ঞা দর্শন তার প্রমুখ আচার্য হলেন এই অভিনবগুপ্ত। তার যে মতবাদ তাকে বলা হয় অভিব্যক্তিবাদ। ওনার মতে রসহ অভিব্যজ্যতে, রসের উৎপত্তিও হয় না, অনুমিতিও হয় না, ভোগও হয় না, কিন্তু রসহ অভিব্যজ্যতে, রস অভিব্যক্ত হয়, মানে ব্যঞ্জনাবৃত্তির দ্বারা প্রকাশিত হয়। এটা কার মত, অভিনবগুপ্তের মত। তাহলে রসহ অভিব্যজ্যতে ইতি কস্য মতম, অভিনবগুপ্তস্য মতম। অভিনবগুপ্তস্য রসসূত্রস্য যদ ব্যাখ্যানম তৎ কেন নামনা পরিচীয়তে, সেখানে বলা হচ্ছে অভিব্যক্তিবাদ। অভিব্যক্তিবাদ, অভিনবগুপ্ত কে ছিলেন, বেদান্তি ছিলেন অথবা শৈব দর্শনের আচার্য ছিলেন। তাহলে এখানে সংযোগ সম্বন্ধে শব্দের অর্থ সম্বন্ধ সব জায়গাতে, কিন্তু কি সম্বন্ধ, ব্যঙ্গ ব্যঞ্জক সম্বন্ধ। সেখানে ব্যঞ্জককে, বিভাব অনুভাব ব্যভিচারী হচ্ছে ব্যঞ্জক, আর তার দ্বারা ব্যঙ্গকে হয় রস হয়, মানে প্রকাশিত হয়। তাহলে প্রকাশের কারণকে বিভাব অনুভাব ব্যভিচারী, তাহলে এরা হচ্ছে ব্যঞ্জক আর রস হচ্ছে ব্যঙ্গ। আর এখানে নিষ্পত্তি শব্দের অর্থ অভিব্যক্তি, ওর জন্য এখানে অভিব্যক্তিবাদ। এখানে প্রতিটার নাম অনুসারে হয়েছে, এখানে উৎপত্তি তাই উৎপত্তিবাদ, নিষ্পত্তি শব্দের অনুমিতি তাই অনুমিতিবাদ,
ভুক্তি তাই ভক্তিবাদ, অভিব্যক্তি তাই অভিব্যক্তিবাদ। এইভাবে আমরা প্রসিদ্ধ চারটে যে মত আমরা দেখলাম। তারপরে আমরা আসছি যে রসের সংখ্যা কটা। সেখানে বলা হচ্ছে নবরসাহ। রসের সংখ্যা আমাদের কটা? না 9টা। তাহলে সেখানে কি কি? শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত এবং শান্ত। এখানে আমরা প্রথমে দেখে নিই, তারপরে আমাদের যে সালের কোয়েশ্চেন গুলো আমাদের আছে সেগুলো আমরা দেখে নেব। আমাদের যখন বিষয়টা শেষ হবে তারপরে আমরা সালের কোয়েশ্চেন নিয়ে চর্চা করব। তাহলে আমাদের কি আসছে যে নবরসাহা, রস 9টা। এই যে 9টি রস, এখানে একটু মতভেদ আছে। কেন মতভেদ আছে? না আমাদের যিনি ভরত মুনি তিনি কি বলেছেন? না রস 8টা। কি কি? শৃঙ্গারঃ, হাস্যঃ, করুণঃ, রৌদ্রঃ, বীরঃ, ভয়ানকঃ, বীভৎসঃ, অদ্ভুতঃ। শান্ত রসের কথা তিনি সেখানে বলছেন না। কেন শান্ত কথাটা কেন বলছেন না? তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে ভরতমুনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে নাট্যশাস্ত্র। নাটকেই 8টা রসই দেখা যায়, কারণ শান্ত রসের নাটক হয় না। তাই শান্ত রসের কথা তিনি বলেননি। তাহলে শান্ত রসটা কোথায় ব্যবহৃত হয়? কাব্যে ব্যবহৃত হয়। তাহলে কাব্যেই আমরা যদি দেখি, কাব্য দু ধরনের, একটা শ্রব্য আর একটা দৃশ্য। দৃশ্য কাব্য হচ্ছে নাটক, সেই নাটকে 8টা রসই ব্যবহার হয়। কিন্তু যে শ্রব্য কাব্য আছে সেখানে আমার কিন্তু 9টা রস লাগে। তার জন্য টোটাল বলা হয় যে 9টা। কিন্তু যদি ভরতের দৃষ্টিতে বলা হয় তাহলে কিন্তু রস, তাহলে নাট্যশাস্ত্রে রস 8টা, কিন্তু শ্রব্য কাব্যে রসের সংখ্যা 9টা। সেজন্য আমি একটু এটাকে অন্য কালার করে দিয়েছি। তাই অষ্টৌ রসাহা যদি বলা হয় তাহলে স্যার নাট্যশাস্ত্রের দৃষ্টিতে অথবা নাটকের দৃষ্টিতে। কিন্তু যদি শ্রব্য কাব্য ধরা হয় তাহলে সেখানে রসের সংখ্যা 9টা। এখানে আরো একটা রসের কথা বলেছেন আমাদের আচার্য বিশ্বনাথ, তার লেখা যে সাহিত্য দর্পণ গ্রন্থ, তিনি সেখানে 10ম রস রূপে বাৎসল্য রসকে স্বীকার করেছেন। কিন্তু অন্যান্য আলংকারিক এই মতকে আর ততটা গুরুত্ব দেননি। পূর্বেও সেরকম ভাবে কেউ স্বীকার করেননি, পরবর্তীকালেও মানে যে প্রসিদ্ধ যারা আমাদের আছেন, অন্যান্য দু একজন আচার্য আছেন, কিন্তু তারা আমাদের যে মানে যারা একদম খ্যাতনামা অথবা যাদের অলংকার সম্প্রদায়ে যাদের স্বীকার করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কেউ কিন্তু বাৎসল্যকার স্বীকার সেভাবে করেননি। তাই আমরা 9টা রসকেই আমরা জানি। তাই আমাদের রসের সংখ্যা কটা? 9টা। এখানে একটাই আছে টুইস্ট, যে একটা নাট্যশাস্ত্রে বা নাট্যকে বললে কিন্তু 8টা। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা রস সম্প্রদায়ের যে আমাদের সামান্য পরিচয় সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। সেখানে অবশ্যই আমাদের যেগুলো আগের বছরের যেগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সেগুলো নিয়েও একবার দেখে নেব। প্রথমে আমরা একটা জেনারেল প্রশ্ন দেখে নেব যে রাজশেখর মতে ব্রহ্মা কস্मै রসোপদেশং কৃতবান। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, উত্তর দেওয়া আছে ধনিকায়, ভরতমুনৈ, মহেশ্বরায়, নন্দিকেশ্বরায়। তাহলে যেটা হবে আপনারা অবশ্যই পজ করবেন, আপনাদের উত্তর জানাবেন। তারপরে আমাদের পরের প্রশ্ন কি আসছে? রসহ ভুজ্যতে ইতি বদতি। রসহ ভুজ্যতে, এটা কে বলেন? মীমাংসক, কোন মীমাংসক বলেছেন এটা? বা মীমাংসকদের মতামত, অথবা নৈয়ায়িকদের, অথবা সাংখ্যদের, অথবা বেদান্তীদের? তাহলে কাদের মত সেটা অবশ্যই আমরা দেখব। 6 6 এই যে আমরা প্রশ্নটা দেখেছি এটা আমাদের এসেছিল সেপ্টেম্বর 2020 সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল সেই সময় এই প্রশ্নটা এসেছিল। রস সম্প্রদায়স্য আচার্যস্তঃ, যে রস সম্প্রদায়ের আচার্য কে? সেখানে 4 জনের নাম দেওয়া আছে, ভরতমুনি, বামন, ক্ষেমেন্দ্র এবং অভিনবগুপ্ত। 4 জনের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এ, ক, খ, তার মানে ভরতমুনি, বামন এই দুজন ছিলেন রস সম্প্রদায়ের আচার্য। ক, গ অথবা ভরতমুনি ক্ষেমেন্দ্র, অথবা ক, ঘ অথবা ভরতমুনি অভিনবগুপ্ত, অথবা দিয়ে কি বলে যে খ, ঘ বামন এবং অভিনবগুপ্ত। যেটা হবে আপনারা পজ করবেন এ বি সি ডি, তার মধ্যে আপনারা কি করবেন? চয়েস করবেন, জানাবেন। এটা 2020-তে এসেছিল, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। তারপরে কি আসছে? আমরা একটা পুরনো প্রশ্ন, আমাদের যে আগের পার্ট যে ছিল, পূর্বের পার্ট, সেখান থেকে আমার একটা কোয়েশ্চেন আমরা জাস্ট স্মৃতির একবার আমরা দেখবো যে আমরা কতটা মনে রাখতে পারছি কি না পারছি। তার থেকে আগের আমাদের পর্ব থেকেও একটা আমাদের প্রশ্ন দিয়েছি, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ ইত্যুক্তিঃ अस्ति। এই প্রশ্নটা সালের প্রশ্ন, 2019-এর ডিসেম্বরে এসেছিল। তাহলে সেখানে অপশন আছে দণ্ডিনঃ, বামনস্য, অভিনবগুপ্তস্য, ভোজস্য। যেটা হবে সেটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে এইভাবেই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম।
আশা করি সকলের ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।